আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিয়ে যাও। এদিকে খেয়াল করি ভাইয়া, আমরা লাস্ট ক্লাসে যে শীটটা দিছিলাম ওইখানে কয়েকটা সৃজনশীল আছে, ওইগুলো তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে আশা করি। আমরা আজকে আরেকটা নতুন টপিক শুরু করি। টপিকের নাম লেখা হচ্ছে সুর, আর আরেকটা হচ্ছে স্বর। সুরটা কি ভাইয়া বলি, মনে করে এই যে এখানে আমি একা কথা বলতেছি, তাহলে আমি যে কথা বলতেছি এখানে যে শব্দটা হচ্ছে, এখানে কয়টা কম্পাঙ্ক আছে বলো তো ভাই? একটা কম্পাঙ্ক। তাহলে কোনো জায়গায় যদি কেবলমাত্র একটা কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দটাকে বলা হয় সুর। কিন্তু এখন মনে করো আমরা সবাই মিলা কথা বলতেছি, তাহলে বলতে এখানে কি একের অধিক কম্পাঙ্ক আছে, একসাথে যদি সবাই কথা বলি তাহলে তাকে বলা হয় কি ভাইয়া? স্বর। তাহলে কোন একটা শব্দে যদি একটা কম্পাঙ্ক থাকে, জাস্ট সিম্পল একটা কম্পাঙ্ক, তাহলে তাকে বলে সুর। আর একাধিক কম্পাঙ্ক থাকলে তাকে বলা হয় স্বর। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লেখো। কোন উৎস হতে কোন উৎস হতে নিঃসৃত শব্দে যদি একটিমাত্র কম্পাঙ্ক থাকে তাহলে সে শব্দকে সুর বলে। দেখো বলা হচ্ছে কোন উৎস হতে নিঃসৃত শব্দে যদি একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাহলে সে শব্দকে আমরা হচ্ছে সুর বলে। আচ্ছা, কোন শব্দের মধ্যে যদি কোন শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সে শব্দকে স্বর বলে। তাহলে একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে বলা হয় সুর। একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাহলে তাকে বলে সুর। আর একাধিক কম্পাঙ্ক যদি থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে স্বর। এখন মনে করো ভাইয়া কিছু কম্পাঙ্ক লিখতেছি,
খেয়াল করো, এটা আমরা মনে করলাম একটা শব্দের মধ্যে, খেয়াল করো একটা শব্দের মধ্যে আমরা মনে করলাম এতগুলা কম্পাঙ্ক আছে। তাহলে ভাইয়া বলো তো এটা কি সুর না স্বর? স্বর, যেহেতু অনেকগুলা কম্পাঙ্ক আছে। তাহলে এই স্বরের মধ্যে যে কম্পাঙ্ক গুলা আছে এদের মধ্যে সবচেয়ে ছোট কম্পাঙ্ক কত ভাইয়া? 128। এটাকে বলা হয় মূল সুর। এখন লেখার দরকার না, আগে বুঝি তারপরে ভাইয়া গুছায় লিখে দিচ্ছি। তাহলে এটাকে বলা হয় মূল সুর। তাহলে মূল সুরটা কি ভাইয়া? আবার বলতেছি যে স্বরের মধ্যে বিদ্যমান যে কম্পাঙ্ক গুলা আছে তাদের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা তাকে বলা হয় মূল সুর। এমসিকিউতে দেখবে এরকম অনেকগুলা ফ্রিকোয়েন্সি দিবে, দিয়ে বলবে এখানে মূল সুর কত, তাহলে সবচেয়ে ছোট যেটা সেটাকে বলা হয় মূল সুর। আর মূল সুর ব্যতীত অন্য যে কম্পাঙ্ক গুলো আছে, কথা খেয়াল করো, মূল সুর ব্যতীত অন্য যে কম্পাঙ্ক গুলো আছে এদের সবাইকে বলা হয় মূল সুরের উপসুর। তাহলে ভাই আরেকবার বলি, স্বরের মধ্যে বিদ্যমান সবচেয়ে ছোট যে কম্পাঙ্ক তাকে বলা হয় মূল সুর। মূল সুর ব্যতীত অন্য যে কম্পাঙ্ক গুলো আছে এদের সবাইকে বলা হয় উপসুর। এবার ভাইয়া বলতে এখানে ভাই আরো কয়েকটা উপসুর লিখি, এগুলা তো সব সিরিয়ালি লিখছি ভাই, আরো কিছু লিখি। মনে করো 3000 লিখলাম, বা 300 হার্জ লিখলাম, 400 হার্জ লিখলাম, তারপরে মনে করো 500 হার্জ লিখলাম। এরা সবাই হচ্ছে মনে করো উপসুর। এখন ভাইয়া খেয়াল করো তো, এই উপসুরগুলার মধ্যে ভাইয়া এক্সট্রা যেগুলা লিখছি এদের সাথে এর কিন্তু সরাসরি কোনো রিলেশন নাই। যে ভাইয়া রিলেশন বলতে কি বুঝাইছি বলতো? 256কে 128 দ্বারা ভাগ করলে কত হবে? 2। তাহলে বলো তো ভাইয়া এটার প্রথম উপসুরের, মূল সুরের এটা কয় গুণ? দ্বিগুণ। এটা কয় গুণ? 3 গুণ। এটা হচ্ছে 4 গুণ। তারপরে এটা হচ্ছে 5 গুণ। তাহলে ভাইয়া দেখো তো, আর এটা হচ্ছে মনে করলাম 1 গুণ। তুমি একটু খেয়াল করো তো, এই উপসুরগুলা মূল সুরের সাথে একটা সরল গুণিতক আকারে আছে, কিন্তু এরা কি সরল গুণিতক আকারে আছে এভাবে? না। তাহলে যারা সরল গুণিতক আকারে থাকে তাদেরকে বলা হয় হারমোনিক। যারা সরল গুণিতক আকারে থাকে তাদেরকে কি বলা হয়? হারমোনিক। তাহলে যারা সরল গুণিতক আকারে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হারমোনিক। আগে বুঝো, পরে ভাইয়া লিখে দিচ্ছে হারমোনিক। তাহলে আবার আসতেছি, তাহলে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলে মূল সুর, আর মূল সুরের চেয়ে যাদের কম্পাঙ্ক বেশি তাদেরকে বলা হয় উপসুর। এবার উপসুর গুলার মধ্যে যারা মূল সুরের কম্পাঙ্কে সরল গুণিতক আকারে থাকে তাদেরকে বলা হয় হারমোনিক। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সবগুলা উপসুরকে কি তুমি হারমোনিক বলবা কিনা? না। কিন্তু সবগুলা হারমোনিককে চাইলে কি বলা হয়? উপসুর বলা যায়। কিন্তু সব উপসুর কিন্তু হারমোনিক না, যেমন এই উপসুরগুলা কিন্তু হারমোনিক হয় নাই, কারণ এরা সরল গুণিতক না। তো পরীক্ষায় একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে সকল হারমোনিক উপসুর, কিন্তু সকল উপসুর কিনা হারমোনিক না। বুঝছি ভাই? লাস্ট আরেকটা সংজ্ঞা বলি, তারপর একসাথে লিখতেছি। এই যে এইটা খেয়াল করো, বলতে এই কম্পাঙ্কটা প্রথমটার কয় গুণ? তাই এটাকে প্রথমটার অষ্টক বলে। আবার এটাকে আবার প্রথমটার কি বলা হয়? অষ্টক। তোমরা কেমিস্ট্রিতে একটা অষ্টক পড়ছো ভাইয়া, সেই অষ্টক আর এই অষ্টক এক না। যদি বলা হয় অষ্টক কাকে বলে, তাহলে কোনো একটা কম্পাঙ্ক যদি আগের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয়টাকে প্রথমটার কি বলা হয়? অষ্টক বলা হয়। বুঝছি ভাই? একটা একটা করে আমরা লিখি। তাহলে লেখা হচ্ছে এবার মূল সুর। মূল সুর কোন স্বরের মধ্যে বিদ্যমান কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বলে। তাহলে স্বরের মধ্যে বিদ্যমান, বলতো পরীক্ষা ভুলে সুর লিখে ফেললে কিন্তু কাটা যাবে, তাই না? কারণ সুরে কম্পাঙ্ক থাকে কয়টা? একটা। স্বরে থাকে অনেকগুলা। তাহলে এখানে স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হয় মূল সুর।
এরপরে লেখা হচ্ছে উপসুর। উপসুর, উপসুর অন্য সকল সুর, অন্য সকল সুর যার কম্পাঙ্ক কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, চেয়ে বেশি তাদেরকে উপসুর বলে। তাদেরকে উপসুর বলে। আচ্ছা, এরপর লেখা হচ্ছে হারমোনিক। হারমোনিক, এরপর লেখা হচ্ছে হারমোনিক। উপসুরগুলোর কম্পাঙ্ক যদি উপসুর গুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, তাহলে সে সকল উপসুরকে সমমেল বা হারমোনিক বলে। হ্যাঁ, না, 1 2 3 সরল গুণিতক বলছে না। কোনটা? আচ্ছা, ওইটা তো এমনি বোঝানোর জন্য লিখছি, 1 2 3 এভাবে হবে। এবার আসো ভাইয়া, এখানে আসে, যদি মূল সুরের কম্পাঙ্কের চেয়ে সরল গুণিতক হয় তাহলে সে সকল উপসুরকে সমমেল বা হারমোনিক বলে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। এখন পরীক্ষায় এটা আসলে তুমি কি করবা, এই 3টা সংজ্ঞা লিখে তখন নিজের মতো করে যুক্তি দিয়ে দিবা যে উপসুর হইলে মূল সুরের চেয়ে বেশি হলেই হবে, কিন্তু হারমোনিক হইতে হইলে মূল সুরের কম্পাঙ্কে কি হইতে হবে, সরল গুণিতক হইতে হবে। তো ওইটা লিখে তারপরে এটা লিখে দিবা। এখন খেয়াল করো ভাইয়া, এই যে মূল সুর, দেখো পরীক্ষায় ম্যাথে কিছু শব্দ ব্যবহার করবে, যেমন মূল সুর, এটাকে চাইলে তুমি বলতে পারো হচ্ছে প্রথম হারমোনিক। মূল সুর মানে হচ্ছে তুমি বলতে পারো প্রথম হারমোনিক। তারপর প্রথম উপসুর, প্রথম উপসুর
এটা মানে হচ্ছে দ্বিতীয় হারমোনিক, দ্বিতীয় হারমোনিক। তারপর হচ্ছে দ্বিতীয় উপসুর, উপসুর। এটা মানে হচ্ছে তৃতীয় হারমোনিক। তারপর তৃতীয় উপসুর, এটা মানে হচ্ছে চতুর্থ হারমোনিক। একটা জিনিস খেয়াল করি ভাইয়া, প্রশ্নে প্রথম উপসুর বলুক আর দ্বিতীয় হারমোনিক বলুক একই কথা, বুঝছো ভাই? যেমন একটু আগে আমরা একটু দেখাইছিলাম যে 128, তারপর হচ্ছে 256 দেখাইছিলাম, আর মনে করো আরেকটা দেখাইলাম 512, বা এই দুটাই দেখি। বলতে 128 এটা হচ্ছে 1, 256 এটা হচ্ছে 2। তাহলে দেখো তো ভাইয়া, এটাকে বলা হচ্ছে প্রথম হারমোনিক, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় হারমোনিক। কিন্তু উপসুরের ক্ষেত্রে ভাইয়া এটা তো মূল সুর, আর মূল সুরের চেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কি উপসুর। তার মানে এটা কত নাম্বার উপসুর? প্রথম উপসুর। বুঝছি ভাই? তাই এইভাবে নাম্বারিং গুলা করা হয়েছে। এখন আমাদের একটু পরে ভাইয়া সূত্র লিখবো, ওইখানে এন বলে একটা শব্দ আসবে, এন এর মান এই ক্ষেত্রে হচ্ছে 0, এই ক্ষেত্রে হচ্ছে 1। আচ্ছা ভাই দেখতেছি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তাহলে এখানে একটু লিখে রাখো, আমরা একটু পরে সূত্র শিখবো ভাইয়া। এই এন এর মানগুলো আমাদের লাগবে আর কি ম্যাথে, তো সে এন এর মানগুলো লিখলাম, যে কত বললে এন এর মান কত বসাবা। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে ভাইয়া অষ্টক, এরপরে লেখা হচ্ছে অষ্টক। এরপরে লেখা হচ্ছে অষ্টক। কোন সুরের কম্পাঙ্ক যদি, কোন সুরের কম্পাঙ্ক যদি আসছে, কোন সুরের কম্পাঙ্ক যদি কোন সুরের কম্পাঙ্ক যদি অন্য একটি সুরের, অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়, তাহলে তাহলে দ্বিতীয়টিকে তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির অষ্টক বলে, প্রথমটির অষ্টক বলে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে আমাদের বলা হচ্ছে কোন সুরের কম্পাঙ্ক যদি অন্য একটা সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির অষ্টক বলে। যেমন ভাইয়া এখানে 256কে 128-এর কি বলা হবে? অষ্টক, কারণ এটা এটার কয় গুণ? দ্বিগুণ। তাহলে বলা হচ্ছে দ্বিতীয়টাকে প্রথমটার অষ্টক বলে। এবার আসো তো ভাইয়া, বলতে দ্বিতীয় হারমোনিক এই কথা দ্বারা কি বুঝবা? এটা মূল সুরের কয় গুণ? দ্বিগুণ। তৃতীয় হারমোনিক মানে মূল সুরের 3 গুণ। ঠিক আছে, তাহলে একটু যে জায়গা থাকে
দ্বিতীয় হারমোনিক এই কথা দ্বারা বোঝা হচ্ছে মূল সুরের দ্বিগুণ। একটার কাছে লিখে রাখলেই হবে, তাহলে বাকিগুলা বুঝবা। মূল সুরের দ্বিগুণ, দ্বিতীয় হারমোনিক বলতে বুঝবো মূল সুরের দ্বিগুণ। তৃতীয় হারমোনিক এটা বলতে বুঝবো হচ্ছে মূল সুরের 3 গুণ। আর লেখা লাগবে না, জাস্ট এই দুইটা লিখলে বাকিটা সিরিয়ালে বুঝবা। মূল সুরের 3 গুণ। তো এই হচ্ছে আমাদের হারমোনিক গুলার মিনিং। তাহলে মূল সুরের দ্বিগুণ হলে দ্বিতীয় হারমোনিক বা প্রথম উপসুর, মূল সুরের 3 গুণ হলে তৃতীয় হারমোনিক বা দ্বিতীয় উপসুর, মূল সুরের 4 গুণ হলে চতুর্থ হারমোনিক বা হচ্ছে 4 গুণ। তো ভাই আমাদের এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, এখানে আরো অনেকগুলা সংজ্ঞা আছে, কিন্তু আমাদের মেইন যে জিনিসটা এই জিনিসগুলো হচ্ছে এগুলা, বুঝছো ভাই? এই ছাড়াও আরো অনেকগুলা সংজ্ঞা আছে, জাস্ট একটু ওইগুলা রিডিং করো, কিছু আসলে এমসিকিউতে আসতে পারে। আর মেইনলি আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে এগুলা। আচ্ছা, পরের টপিকটার নাম লিখি আমরা। পরের টপিকটার নাম লেখো টানা তারে, টানা তারে সৃষ্ট কম্পাঙ্ক বা হচ্ছে তরঙ্গ। দেখো, টানা তারে সৃষ্ট কম্পাঙ্ক বা হচ্ছে তরঙ্গ। এখন আমরা এখানে 3টা ছবি আঁকবো। এখানে মনে করলাম 2 প্রান্ত দেখালাম, একটা দেয়াল, আর এখানে একটা তার তুমি টান টান করে আটকাইছো, একটা তার এখানে টান টান করে আটকায় রাখছো। এখন তোমাদের কাছে ভাই একটা প্রশ্ন, তোমরা ভাইয়ের বলবা, সবাই পারবা বলতো। আমরা সুস্পন্দবিন্দু নিস্পন্দবিন্দু এই অধ্যায়ের শুরুতে পড়ছি। সুস্পন্দবিন্দু কোথা হয়? যেখানে কণাগুলা সর্বোচ্চ বিস্তার স্পন্দিত হইতে পারে সেখানে হয় সুস্পন্দবিন্দু, আর যেখানে বিস্তার হয় না সেখানে হয় নিস্পন্দবিন্দু। আইডিয়া করে বলতে পারবা এই দুইটা পয়েন্টে সুস্পন্দবিন্দু হবে না নিস্পন্দবিন্দু হবে? নিস্পন্দ। কারণ কি? এই দুইটা পয়েন্টকে আবদ্ধ, তাই এরা হচ্ছে চাইলেও সবসময় সর্বোচ্চ বিস্তার স্পন্দন দিতে পারবে না। তাহলে মাথায় রাখবা, টানা তারের 2 প্রান্ত বিন্দুতে সর্বদা নিস্পন্দ বিন্দু গঠিত হয়, কারণ এই 2 বিন্দুতে কণাগুলা সর্বোচ্চ বিস্তারে স্পন্দিত হতে পারে না। তাহলে প্রথমে আগে এটা একটু লেখো, এই জায়গায় নোট লেখো, নোট টানা তারের। আচ্ছা, টানা তার কেন বলছে বুঝছি ভাইয়া? বলতে এটা টান টান করে একদম টাইট করে বাঁধা হয়, বুঝছো ভাইয়া? ঝুলে রাখা যায় না, একদম টান টান করে। তাহলে লেখা হচ্ছে টানা তারের, টানা তারের 2 প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু আবদ্ধ থাকায়, এই যে মেইন রিজনটা হচ্ছে এটা, আবদ্ধ থাকায় এই 2 বিন্দুতে, এই 2 বিন্দু সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে স্পন্দন দিতে পারে না, স্পন্দন দিতে পারে না। তাই এই 2 বিন্দুতে, এই ছবির নিচে লেখো না, ছবির নিচে আমাদের আরো কাজ আছে, তোমরা সাইডে লেখো। তাই এই 2 বিন্দুতে সর্বদা নিস্পন্দ বিন্দু গঠিত হয়, নিস্পন্দ বিন্দু গঠিত হয়। তাহলে পরীক্ষায় এটা আসছে কয়েকবার, যে টানা তারের 2 প্রান্ত বিন্দুতে সর্বদা নিস্পন্দ বিন্দু কেন তৈরি হয়? তাই তার অ্যান্সার হচ্ছে এই 2টা বিন্দু যেহেতু এখানে আবদ্ধ থাকে, তাই এরা চাইলেও সর্বোচ্চ বিস্তার স্পন্দিত হতে পারে না বা সর্বোচ্চ বিস্তার স্পন্দন দিতে পারে না, তাই এখানে সবসময় নিস্পন্দ বিন্দু হয়। এখন ভাইয়া তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এই তারটাকে যদি কাঁপায় দাও, এখানে কি স্থির তরঙ্গ হবে না অগ্রগামী তরঙ্গ হবে?
স্থির তরঙ্গ, কারণ আমরা জানি স্থির তরঙ্গ হলে বাধা পেয়ে আবার ব্যাক করে। এখন তুমি ভাইরা বলো তো এখানে সবচেয়ে সিম্পল কি হইতে পারে বলতে, এখানে তো ফিক্সড, এই দুইটা হবে কি বিন্দু বলো তো ভাইয়া? নিস্পন্দ বিন্দু। তাহলে দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝখানে দেখো সবচেয়ে সিম্পল হইতে পারে এইটা, গেল আর আসলো। বলতে এইটা ছাড়া তোমরা জাস্ট আইডিয়া করে বলো তো যে ভাইয়া এটা যদি এভাবে আঁকতাম, তুমি একটু খেয়াল করো তো, এটা যদি এভাবে আঁকতাম বলতে কোনটা সবচেয়ে সিম্পল? উপরেরটা। তার মানে সবচেয়ে সিম্পল যে ঘটনাটা ঘটতে পারে এখানে যাবে আর বাড়ি খেয়ে চলে আসবে। অর্থাৎ ভাইয়া দুইটা নিস্পন্দ বিন্দু কিন্তু ফিক্সড, এই দুইটা জায়গায় সবসময় দুইটা নিস্পন্দ বিন্দু হবে, আর এক্সট্রা মাঝখানে একটা কি তৈরি হবে বলতো ভাইয়া? সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাইলে ভাইয়া এরপরে খেয়াল করো, তুমি যখন এইটাকে আরেকটু জোরে কাঁপাবা, কথা খেয়াল করো, আরেকটা জোরে যখন কাঁপাবো ভাইয়া খেয়াল করো, নিস্পন্দ বিন্দু কয়টা ছিল? দুইটা, এখন কয়টা হয়ে গেছে দেখো? তিনটা। সুস্পন্দ বিন্দু কয়টা ছিল? একটা, এখন কয়টা হয়েছে? দুইটা। তাহলে দেখো তো ভাইয়া, আর এইখানে লুপ কয়টা আছে? একটা। এখানে লুপ কয়টা আছে? তার মানে ভাইয়া এটার কম্পাঙ্ক এটা দ্বিগুণ হয়ে গেছে। দেখো এখানে লুপ ছিল একটা, এখানে লুপ হয়ে গেছে কয়টা? দুইটা। তার মানে এটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে বলো তো তোমার কাছে ভাই প্রশ্ন, এটা কি উপসুর কিনা? উপসুর। আবার এটা দ্বিগুণ, তাহলে এটা কি ভাইয়া? হারমোনিক। কত নাম্বার হারমোনিক? দ্বিতীয় হারমোনিক। কারণ কি এটার কয় গুণ আছে ভাইয়া? দ্বিগুণ। তাহলে ভাই আমরা এই জায়গায় একটু লেখো, এখানে যে তারটা ছবিটা আঁকো, তারটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে এল, তারটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে এল। আর এখানে যে সুরটা আঁকছি ভাইয়া এটার পাশে লিখে রাখো, এটা হচ্ছে আমাদের মূল সুর আঁকছি আমরা অ্যাকচুয়ালি। সবচেয়ে সিম্পল হইতে পারে এই ঘটনাটা, সবচেয়ে কম কম্পাঙ্ক হইতে পারে এইটাই। আর এটা যে সবচেয়ে কম একটু পরে ম্যাথমেটিক্যালিও আমরা দেখব, এখন তো ছবি আঁকছি, একটু পরে ম্যাথমেটিক্যালিও আমরা দেখব যে এটাই হচ্ছে সবচেয়ে কম। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সুর। এখন ভাইয়া ক্লাস 9-10 আমরা তরঙ্গ দৈর্ঘ্য শিখছি, এই অধ্যায়ও শিখছি। তোমরা ভাইয়া বলো, এদিকে এদিকে ভাইয়া খেয়াল করো তো, এখানে কয়টা ল্যামডা আছে? একটা। তার মানে এই পুরাটা কিন্তু একটা ল্যামডা। একটু হেল্প করো, হ্যাঁ, এই পুরাটা হচ্ছে একটা ল্যামডা। এবার তুমি খেয়াল করো তো, এখানে ভাইয়া ব্যাক করাইলাম, তুমি ভাইয়া বলো তো এতটুকুতে তাইলে কয়টা ল্যামডা আছে? λ/2। তাহলে তোমরা বাইরে বলো তো এই ছবিতে কয়টা ল্যামডা আছে বলতে পারো? λ/2 না? এই যে এতটুকু দেখো, এতটুকুই তো আঁকা হয়েছে। তাহলে এখানে লেখো তো চিত্রে এল সমান সমান হচ্ছে λ/2। দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা? চিত্রে এল সমান সমান মানে তারের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য মানে কত হবে ভাইয়া? λ/2। তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক আছে এখানে। তাহলে এইখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে নাও, যেটা আমাদের একটু পরে লাগবে। তাহলে ল্যামডা সমান সমান হচ্ছে 12। আসো 2 নাম্বার ছবিটা আঁকি আমরা। 2 নাম্বার এখানে যে ঘটনাটা ঘটতে পারে, সেম তারটা আঁকো, চোখের আন্দাজে একই দৈর্ঘ্যের। দুই প্রান্তে সবসময় নিস্পন্দ বিন্দুই হবে, আর এখন এখানে আরেকটা নিস্পন্দ বিন্দু তৈরি হবে। বলতে এটা হারমোনিক দিয়ে যদি বলি, কত নাম্বার হারমোনিক? দ্বিতীয় নাকি? দ্বিতীয় হারমোনিক। আর যদি উপসুর বলি, প্রথম উপসুর। তাহলে এটার পাশে লেখা হচ্ছে দ্বিতীয় হারমোনিক। দ্বিতীয় হারমোনিক। আবার ভাইয়া বলতেছি, পেঁচানো যাবে না, খেয়াল করে ভাইয়া বলি, যদি প্রথমটা দ্বিগুণ হয় তাহলে তাকে বলে দ্বিতীয় হারমোনিক, প্রথমটা 3 গুণ হলে তাকে বলে তৃতীয় হারমোনিক। আর দ্বিতীয় হারমোনিক বা হচ্ছে প্রথম উপসুর, দ্বিতীয় হারমোনিক বা হচ্ছে প্রথম উপসুর। তাহলে আগের মতো ভাইয়া আমরা এই জায়গায় এল দেখায় দাও। তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এখন এল মানে কত? ল্যামডা, কারণ এখানে পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে চিত্রে এল ইকুয়াল হচ্ছে ল্যামডা।
তাহলে চিত্রে এল ইকুয়াল হচ্ছে ল্যামডা। আর আরেকটা ছবি আঁকি, তিনটা ছবি টোটাল বইয়ে আসছে আমাদের। আচ্ছা, তো দেখো আমরা আবারও দুই প্রান্ত বিন্দুতে দুইটা নিঃস্পন্দ বিন্দু দেখাইছি। তাহলে এখানে ছিল তিনটা নিঃস্পন্দ বিন্দু, দেখো এখানে চলে আসছে চারটা নিঃস্পন্দ বিন্দু। তারপরে এখানে ছিল একটা সুস্পন্দ, এখানে দুইটা সুস্পন্দ, এখানে চলে আসছে দেখো তিনটা সুস্পন্দ বিন্দু। আবার যদি মূল সুরের সাথে কম্পেয়ারে যাও, বলতো মূল সুরে একটা লুপ ছিল আর এখানে তিনটা লুপ আসছে, তার মানে এটা মূল সুরে 3 গুণ আছে। তাহলে এটা হবে কত নাম্বার হারমোনিক? তৃতীয় হারমোনিক বা দ্বিতীয় উপসুর। তাহলে এটা হচ্ছে তৃতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক বা দ্বিতীয় উপসুর। তাহলে তৃতীয় হারমোনিক বা হচ্ছে দ্বিতীয় উপসুর। এখন আসলে ভাইয়া আমরা যদি আগের মতো তারের দৈর্ঘ্যটা দেখাই, এই পুরা দৈর্ঘ্যটাকে আমরা মনে করলাম হচ্ছে এল। এখানে কয়টা ল্যামডা আছে বলতো ভাইয়া চিত্রে? এল সমান সমান দুইটা লুপ মিলে হয় একটা ল্যামডা, আর এখানে আছে আরো একটা লুপ, তার মানে ল্যামডা বাই 2। তাহলে এখানে এল সমান সমান হচ্ছে 3/2 ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান হচ্ছে 12/3। এখন ভাই একটা জিনিস বলি, যে এটা যে সবচেয়ে সিম্পল সুর, হ্যাঁ এটা যে সবচেয়ে সিম্পল সুর সেটা একটু বলি। এই সূত্রটা তোমরা লেখো না, আমরা একটু পরে এই সূত্রটা লিখবো। সূত্রটা হচ্ছে টানা তারে যে কম্পাঙ্ক তৈরি হয় তার কম্পাঙ্কের সূত্র হচ্ছে এফ ইকুয়াল 1/12 রুট ওভার টি বাই মিউ। এবার তুমি খেয়াল করো তো, এল এর সাথে এফ এর যে রিলেশনটা সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? ব্যস্তানুপাতিক। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এল এর মান, এল এর মান যেটার জন্য সবচেয়ে বেশি হবে ওইটার জন্য এফ এর মান সবচেয়ে কি হবে? তাহলে দেখো তো এল এর মান সবচেয়ে বেশি কই আছে? প্রথমটা কত আছে? ল্যামডা বাই 2। এখানে আছে ল্যামডা। আচ্ছা দাঁড়াও, আগে সূত্রগুলো আনি তারপরে বলতেছি। তাহলে টানা তারের সূত্র লেখো, তারপরে দেখতেছি। টানা তারের সৃষ্ট সূত্র লেখো। টানা তারের সূত্র 3টি। তাহলে সবাই লেখা হচ্ছে টানা তারের সূত্র 3টি। টানা তারের সূত্র 3টি। টানা তারের সূত্র লেখো, লেখে লেখো টানা তারের সূত্র 3টি। টানা তারের সূত্র 3টি। লেখো প্রথম সূত্র। লেখা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র। টানা তারের সূত্র লেখে লেখা হচ্ছে সূত্র। তাহলে লেখা হচ্ছে প্রথম সূত্র, ব্র্যাকেটে লেখা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র। লেখো কোন কম্পমান তারের টান, কোন কম্পমান
তারের তারের টান ও প্রতি একক দৈর্ঘ্যের ভর, টান লিখে ব্র্যাকেটে লেখো ক্যাপিটাল টি, ও প্রতি একক দৈর্ঘ্যের ভর, এটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা, স্থির থাকলে স্থির থাকলে স্থির থাকলে তারের কম্পাঙ্ক তারের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক পাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে 1/L। এখন ভাই একটু আগে ভাই যেটা দেখাইতে পারলাম না সেটা ভাই একটু বুঝাই। বলতো আমরা যে প্রশ্নটা করছি যে কোনটার দৈর্ঘ্য সবচেয়ে কম না বেশি, এটা একটা প্রশ্ন করলাম না। বলতো আমরা বলছিলাম যে হচ্ছে দ্বিতীয়টা মনে হয় এল সমান ল্যামডা ছিল, তাই না? আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, বলতো এখানে যে তারগুলো আছে সবগুলোর দৈর্ঘ্যই তো এল, সবের দৈর্ঘ্য তো সেম আছে, তাই না? বলতো এখানে কি দৈর্ঘ্য কম বেশি ছিল? সবগুলা কি এল দৈর্ঘ্য করে আঁকছো না? তাহলে এই জায়গায় যদি তুমি মান বসো ভাইয়া, এই যে এল মানে হচ্ছে এই ক্ষেত্রে 2/3 ল্যামডা, ওই জায়গায় এল মানে হচ্ছে কত ছিল? একটা ছিল ল্যামডা আর একটা ছিল ল্যামডা/2, কিন্তু সবগুলাতে এলই বুঝাচ্ছে, মানে এখানে সবগুলা তারের দৈর্ঘ্য সমান ছিল। তাহলে তারের দৈর্ঘ্য যদি সমান থাকে তাইলে দৈর্ঘ্যের সাথে তার ব্যস্তানুপাতিক হবে না। দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হবে কখন? যখন দৈর্ঘ্যটা তুমি বাড়াবা বা কি কমাবা। বুঝছি ভাই? আসো 2 নম্বর সূত্রটা লেখো, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে আমাদেরকে বলছে টানের সূত্র। টানের সূত্র, দ্বিতীয় সূত্রটা হচ্ছে টানের সূত্র নামে পরিচিত। এখানে বলছে কোন কম্পমান তারের দৈর্ঘ্য, কোন কম্পমান তারের দৈর্ঘ্য, যেটাকে আমরা এল বললাম, ও তারের প্রতি একক দৈর্ঘ্যের ও তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করলাম, স্থির থাকলে স্থির থাকলে স্থির থাকলে তারের কম্পাঙ্ক তারের কম্পাঙ্ক তারের কম্পাঙ্ক টানের টানের বর্গমূলের বর্গমূলের সমানুপাতিক। হচ্ছে অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে √3, অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে √3। এরপরে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র এটা হচ্ছে ভরের সূত্র নামে পরিচিত। ভরের সূত্র, কোন কম্পমান তারের দৈর্ঘ্য ও টান স্থির থাকলে কোন কম্পমান
তারের দৈর্ঘ্য ও টান স্থির থাকলে তারের কম্পাঙ্ক প্রতি একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে √μ। অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে √μ। তে হচ্ছে টানা তারের সূত্র, 3টা সূত্র। এখন এগুলাকে আমরা কম্বাইন করে নতুন একটা সূত্র বানাবো আর কি। বলতে 3টা সূত্রকে একসাথে করে যদি আমরা লিখি 1, 2 এবং 3 নং সূত্র হতে, এই সবগুলা সূত্রকে একসাথে কম্বাইন করে যদি লিখি এফ সমানুপাতিক 1/L ডট √T ডিভাইডেড বাই হচ্ছে √μ। বলতে এখানে একক দৈর্ঘ্যের ভর বারবার বলতেছে যেটা, এটা ভাই একটু বোঝাই। মনে করো এটা একটু পরে লিখে দিব, এল দৈর্ঘ্যের তারের ভর হচ্ছে m, তাহলে একক দৈর্ঘ্যের তারের ভর কত? m/L। আর এই m/L-টাকে বলা হচ্ছে কি বলতো ভাই? μ। বুঝছি ভাই? এটা আমরা পরে লিখে দিবনি, আপাতত থাকুক। তাহলে এইখান থেকে আমরা যদি পুরোটাকে সাজায় একসাথে লিখি, তাহলে f সমান হচ্ছে a ডট 1/L √T ডিভাইডেড বাই হচ্ছে μ। এখানে a হচ্ছে একটি ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক। এখন এক্সপেরিমেন্টের মাধ্যমে এই a এর মানটা বের করছে মূল সুরের ক্ষেত্রে। দেখুন নিচে দাগ দিয়ে, মূল সুরের ক্ষেত্রে a ইকুয়াল হচ্ছে হাফ। মানে মূল সুরের ক্ষেত্রে a এর মান বের করছে হচ্ছে হাফ, এই ধ্রুবকটার মান বের করছে হাফ মূল সুরের জন্য। তাহলে তুমি যদি ভাইয়া এখানে এর জায়গায় হাফ বসায় দাও, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে f ইকুয়াল হচ্ছে 1/2 ডট 1/L √T ডিভাইডেড বাই হচ্ছে μ। তাহলে ফাইনালি সূত্রটা দাঁড়ায় হচ্ছে f ইকুয়াল হচ্ছে 1/2L √T ডিভাইডেড বাই হচ্ছে μ। এখন তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, বলতে এই যে সূত্রটা লিখছো, এই সূত্রটা কি সকল সুরের জন্য প্রযোজ্য কিনা? না, এটা কিন্তু কেবলমাত্র পরীক্ষায় যখন বলা হবে মূল সুর বা কিচ্ছুই বলবে না। অনেক সময় দেখা যায় মূল সুর বা কত নাম্বার উপসুর এরকম কিছুই বলে না, তখন তো তুমি অঙ্ক না করে এত আসবা না, তখন হচ্ছে মূল সুরের সূত্র দিয়ে অঙ্ক করে চলে আসবা। বাট কিন্তু যদি বলে যে দ্বিতীয় উপসুর তৃতীয় উপসুর, তখন কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না। বুঝছি ভাই? তাহলে এটা কেবলমাত্র আমাদের মূল সুরের জন্য। তাহলে এখানে লিখে রাখো মূল সুরের কম্পাঙ্ক, এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। তাহলে এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। তাহলে মূল সুরের কম্পাঙ্ক f ইকুয়াল হচ্ছে 1/2L √T/μ। এখানে টি যেটা, এটা তোমাকে বলে দিবে কত বলে তুমি টান দিচ্ছ, এটা বলে দিবে। না বললে বের করার জন্য বলবে যে তারটাতে 10 কেজি ভর ঝুলানো হয়েছে। তাহলে বলো তো তারের এক প্রান্ত বেঁধে আরেক প্রান্ত যদি 10 কেজি ভর ঝুলাও, তাহলে টান হিসাবে কি কাজ করবে? ওই 10 কেজি ভরের ওজন, তখন টি এর জায়গায় mg বসাই দিবা। আর মিউ যেটা, মিউ এর পরিচয়টা একটু লেখো। মিউ সমান হচ্ছে একক দৈর্ঘ্যের ভর সমান এই যে একটু আগে ভাইয়া দেখাইছিলাম, বলতো ভাইয়া এল দৈর্ঘ্যের ভর যদি এম হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর হবে কত ভাইয়া? m/L। তাহলে মিউ মানে হচ্ছে
এম ডিভাইডেড বাই হচ্ছে এল, একক দৈর্ঘ্যের ভর। এখন আসো, পরীক্ষায় তো আমাদের এটা আসলো না, মনে করো মূল সুর না এসে বললো যে দ্বিতীয় উপসুর, নাইলে বললো যে তৃতীয় উপসুর, তখন এই সূত্রটা আমরা কিভাবে বসাবো? তাহলে লেখা হচ্ছে এনতম উপসুরের কম্পাঙ্ক, এনতম উপসুরের কম্পাঙ্ক এফ ইকুয়াল হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 1/2L রুট ওভার টি ডিভাইডেড বাই হচ্ছে মিউ। তাহলে এফ ইকুয়াল হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 1/2L রুট ওভার টি বাই মিউ। এবার ভাইয়া একটু বুঝাই, তোমার মনে আছে কিনা আজকের ক্লাসের শুরুতে এন এর কিছু মান লিখছিলাম, এন ইকুয়াল 0 1 2 3 এভাবে লিখছিলাম। বলতো ভাইয়া মূল সুরের ক্ষেত্রে এন এর মান কত ছিল? 0। এই যে দেখো, এখন সূত্রগুলা ভাইয়া মিলাই দিই, তাহলে পরীক্ষায় যত নাম্বার উপসূরই বলুক না কেন সমস্যা হবে না। তাহলে লেখা হচ্ছে মূল সুর, মূল সুর। তাহলে মূল সুরের ক্ষেত্রে এন ইকুয়াল 0। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় যদি এন ইকুয়াল 0 বসায় দাও, দেখো তো, দেখো মূল সুরের সূত্রটা চলে আসবে। তাহলে আমাদের এখানে সূত্রটা আসবে এফ ইকুয়াল 1/2L রুট ওভার টি বাই মিউ। ভাইয়া জাস্ট দুই একটা দেখাই দিই। প্রথম উপসুর, উপসুর বা দ্বিতীয় হারমোনিক, হারমোনিক প্রশ্নে প্রথম উপসুর বলতে পারে কিংবা দ্বিতীয় হারমোনিক বলতে পারে, কিন্তু দ্বিতীয় হারমোনিক বলুক, এন এর মান কি 2 বসবে ভাই? না, উপসুরের নাম্বারটা বসে। তাহলে উপসুরের এখানেও দেখো লেখা আছে এন তম উপসুর, তাহলে বলতো প্রথম মানে এন এর মান কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন এর মান হচ্ছে 1। তাহলে এন এর মান যদি 1 বসাও, এফ ইকুয়াল 1 প্লাস 1 ডট 1/2L রুট ওভার টি বাই মিউ। তাহলে দেখো তো 1 1 2, এই 2 এই 2 কাটা চলে যাবে। এগুলো মুখস্থ করা লাগবে না, খালি ওইটা মাথায় রাখবে। জাস্ট দেখাচ্ছি পরীক্ষায় কেমনে অঙ্কটা সূত্রটা বানায় নিবা। তাহলে দেখো সূত্র কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এফ ইকুয়াল 1/L রুট ওভার টি বাই মিউ হয়েছে। লাস্ট আরেকটা দেখাই, দ্বিতীয় উপসুর, দ্বিতীয় উপসুর বা তৃতীয় হারমোনিক, হারমোনিক। তাহলে এন এর মান হবে ভাইয়া 2, এন ইকুয়াল হবে হচ্ছে 2। তাহলে এফ সমান সমান হচ্ছে 2 প্লাস 1 ডট 1/2L রুট ওভার টি বাই মিউ। তাহলে এখান থেকে আসবে এফ ইকুয়াল হচ্ছে 3 ডিভাইডেড বাই 12 রুট ওভার টি বাই মিউ। তাহলে পরীক্ষায় এবার যততম উপসুর বলুক না কেন, তুমি এই সূত্র থেকে বানায়া তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবা। অনেক সময় বলে না কত নাম্বার উপসুর বা মূল সুর, তখন কিচ্ছু যদি কোশ্চেনে না বলা থাকে, তখন তুমি মেন যে সূত্রটা আছে মানে প্রথম উপসুর মূল সুর, এটা ধরে অঙ্কটা করে দিবা। ঠিক আছে ভাই? এরপর টপিকের নাম লেখা হচ্ছে টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ, টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ। টানা তারে, টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ, টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ, টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ লেখে আমরা জানি দিয়ে এই ইকুয়েশনটা লেখো। ঠিক আছে, আমরা জানি দিয়ে এই ইকুয়েশনটা লেখো। আমরা জানি, আমরা জানি এফ ইকুয়াল 1/2L রুট ওভার টি বাই মিউ। বলতে এটা কার জন্য? মূল সুরের জন্য, তাই না ভাই? মূল সুরের জন্য। এখন ভাই তুমি তোমার খাতায় দেখো যে আজকে টানাতার যেখানে গেছিলাম ওইখানে এই 2L এর মানটা মূল সুরে বের করে রাখছিলাম, যে ওই মানগুলো এখন ব্যবহার করবো। দেখো কত ছিল 2L এর মান, কত ছিল? ল্যামডা। তাহলে এখানে আইনা বসো, তাহলে এখানে আসবে হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে 1/λ রুট ওভার টি বাই মিউ। তাহলে ল্যামডাটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে এফ ল্যামডা
সমান সমান হচ্ছে রুট ওভার টি ভাগ মিউ। বলতে এফ ল্যামডা মানে কি বেগ, তাহলে সুতরাং ভি ইকুয়াল হচ্ছে রুট ওভার টি ডিভাইডেড বাই হচ্ছে মিউ। এটা হচ্ছে টানা তারের সৃষ্ট, অর্থাৎ তারের মধ্যে যে তরঙ্গটা তৈরি হচ্ছে ওই তরঙ্গের বেগ, ভি ইকুয়াল রুট ওভার টি বাই মিউ। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এটা তো মূল সূত্র থেকে প্রমাণ করছেন, সবগুলোর জন্য কি এই সূত্র হবে? আইডিয়া করে বলতে পারবা? যেমন একটু চেক করো ভাইয়া, মনে করে এটার জন্যই চেক করো। প্রথম উপসূর তোমার খাতায় দেখো তো ভাইয়া, প্রথম উপসূরের ক্ষেত্রে এল এর মান কত লেখা? ল্যামডা। তার মানে কি বুঝলে দেখো তো, এফ ল্যামডা ইকুয়াল রুট ওভার টি বাই মিউ। বুঝছো ভাই? মানে সবার জন্য সূত্র এটাই হবে। বুঝছো ভাই? প্রথম উপসূর দ্বিতীয় উপসূর যাই বলুক না কেন সবগুলোর জন্য বেগ একই হবে, রুট ওভার টি বাই মিউ, বেগের সূত্র সেম থাকবে। তাহলে এটা হচ্ছে টানা তারে সৃষ্ট তরঙ্গের বেগ ভি ইকুয়াল রুট ওভার টি বাই মিউ। তো এই হচ্ছে আজকের টপিকটা ভাইয়া। আমাদের এখানে মেইনলি আমরা আজকে শিখলাম হচ্ছে কিছু সংজ্ঞা আর হচ্ছে তোমার এই টানা তারের যে সূত্রটা। আর এই অধ্যায়ে জাস্ট আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে যে তোমরা বাঁশি দেখছো, যে কিছু বাঁশি আছে যে বাঁশিগুলা দুই মাথায় খোলা থাকে, দেখছো না? দেখো না বাঁশি? হ্যাঁ, না কিছু বাঁশি আছে এক মাথাটা খোলা থাকে এক মাথা বন্ধ থাকে। তাহলে কোন বাঁশিতে কেমন সুর উৎপন্ন হয়, কোনটায় সুন্দর হয় কোনটায় সুন্দর হয় না, কোনটায় সুন্দর হয় বলতে পারবা? এক মুখ খোলাটা না দুই মুখ খোলাটা? হ্যাঁ, দুই মুখ খোলাটাতে সুন্দর সুর উৎপন্ন হয়। ঠিক আছে, তো আমাদের আর একটা টপিকে আছে ওইটা, তো আমরা ওইটা নেক্সট ক্লাসে পড়বো না। ঠিক আছে ভাই।